আমাদের বোম দুর্বার কলম। দুধ খাই না, সাদা গরুর দুধ খাই, তাকে আমাকে বলে দিতে হবে অন্য একজনকে, অর্থাৎ অন্য একজনের কাছ থেকে ধার করতে হবে। এটা উনি ওনার বোর্ড থেকে নেওয়া হয়েছে। ফলে এটা আমি বিরক্ত হয়েছি, আমি জানতাম না, পরে জেনেছি। এবং সব থেকে বড় কথা, উনি সেটাও কোনো প্রতিবাদ করেননি। পারমিশন হয়তো মৌখিক একটা নিয়েছেন, কিন্তু বইটা অনেক দিন আগেই বেরিয়ে গেছিল, সেখানেও একটা বই আসেনি। আমি এইবার বই মেলায় গিয়ে ওনার লেখার ওই জলের ওপর পানি, যার লেখা বেরিয়েছে বইটি, আমি একবার হাতে নিয়ে দেখলাম কি লিখেছে। একটা বাক্য পুরোটা লেখা নেই, কয়েকটা কথা। ইন্টারভিউটা ভালোই করেছো। তা আমাদের যে কাজকর্মগুলো ছড়ানো রয়েছে, আমার এগুলো কেন একটা ইন্টারভিউ করা যায় না? বলে হ্যাঁ, ইন্টারভিউ করা যেতে পারে, কিন্তু ছাপাবে কে? মানে সে ব্যবস্থা হবে। এবার আমি স্বপ্নপালিতকে বললাম যেটা করে, একবারে দুহাত তুলে নাচতে আরম্ভ করলো। এবার আমাদের শুরু হলো একটা চলা, নিয়মিতভাবে ফেরদৌস স্যার বাড়িতে যাওয়া, এবং এটা প্রায় 6 মাসের একটা। দাঁড়িয়ে 2008 থেকে 2024 এই 2-1 বছর করোনার 2-3 বছর ছাড়া শাহজাদ ফেরদৌসের কাছে গেছি। এরকম খুব একটা বোধহয় আমার জীবনে খুব একটা একেবারে কেউ নেই যার সাথে এত দীর্ঘ দিনের সম্পর্ক। অনেক হয়তো অন্য যারা সাহিত্য জগতের একেবারে নিবিড়, তারা যারা খুব মেশামেশি করেন, সীমানায় আবদ্ধ নয়, তার অনেকটাই ইউনিভার্সাল। তিনি যদি এটা বাংলায় না লিখে এসপারেন্তো ভাষায় লিখতেন, তিনি যদি এটা স্প্যানিশ ভাষায় লিখতেন, তিনি যদি এটা ফ্রেঞ্চ ভাষায় লিখতেন, যে ভাষাতেই লিখতেন, তার উপন্যাসের আবেদন কিন্তু কোনোভাবেই একটা স্থানিক জায়গায় সীমাবদ্ধ হয়ে থাকতো না। তার উপন্যাসের যে চলন, তার উপন্যাসের যে গড়ন, সেটি সমস্ত ইউনিভার্সাল একটা পাঠককে তৈরি করত। খুব শান্ত একটা স্বরের মধ্যে, কিন্তু এই তাড়নার গতিপথ এটাকে অনুসরণ করে যায়, লালন করে যায়। এখন ব্যাস নিয়ে সবাই কথা বলবেন, স্বাভাবিক, মানে ব্যাসকে বাদ দিয়ে ঠিক কথাটা বলা যায় না। তার কারণ ব্যাস অত্যন্ত পরিচিত একটি চরিত্র, অন্তত আমাদের বাঙালিদের কাছে, এবং সেই মানুষটিকে নিয়ে বইটিতে শাহজাদ ফেরদৌস যেটা লিখেছেন সেটা একটা অদ্ভুত সমান্তরালতা। মানে একদিকে ব্যাস হয়ে ওঠা, এবং তার পাশাপাশি কুরুবংশের হয়ে ওঠা, সেখানেও ব্যাসের যে সংযোগ, এটা একটা অদ্ভুত সমান্তরালতা কাহিনীর মধ্যে চলেছে। এবং এখানে মিথ থেকে তিনি সরে যাচ্ছেন, মানে যে কোনো আধুনিক সাহিত্যকারী কিন্তু যখন মিথ প্রয়োগ করেন বা পুরাণের কাহিনী নিয়ে লেখেন, তখন মূল জায়গা থেকে তারা সরে যান, একটা নতুন ইন্টারপ্রিটেশন দেন, একটা নতুন ব্যাখ্যা দেন। এবং স্বাভাবিকভাবে শাহজাদ ফেরদৌসও একই পথে হেঁটেছেন এবং নতুন ব্যাখ্যা দিয়েছেন। আমি আমার মতন করে, আমার যেগুলো খুব অভিনবত্ব মনে হয়েছে বা নতুন ব্যাখ্যা মনে হচ্ছে, যে মিথের মূল জায়গা থেকে সরে গিয়ে উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন, আমি সেইগুলোকে শুধু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই উপন্যাসে সত্যবতীর একটি অপ্রচলিত নাম ব্যবহার করা হয়েছে, সেটি হচ্ছে কালী, যে নামটা আমরা প্রায় কেউই জানি না, আমি তো জানতামই না এর আগে। এবং কালী অর্থাৎ কালো, সেই সূত্রে কৃষ্ণদ্বৈপায়ন তার সন্তান, এই নামটা কিন্তু খুব সুন্দরভাবে মানিয়ে যায়। এবং তৃপ্ত পরাশর মূল কাহিনীতে মৎস্যগন্ধা সত্যবতীকে পদ্মগন্ধা হওয়ার বর দিয়েছিলেন, কিন্তু এই উপন্যাসে শাহজাদ ফেরদৌস দেখাচ্ছেন যে মৎস্যগন্ধা সত্যবতী হয়ে উঠবেন কল্যাণগন্ধা। খুব খুব দারুণ একটা কথা, কারণ একটু আগে মানব কল্যাণের কথা আপনি বলছিলেন স্যার, তো এখানেও ঠিক তাই, যে তিনি বলছেন যে সারা জীবন ধরে তুমি যত কল্যাণ কাজ করবে সত্যবতী, সেই সমস্ত কল্যাণ কাজের যে স্বীকৃতি, সেটা সুগন্ধ হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।